আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বইয়ের যে অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাসে যে অধ্যায় কটা আছে এবং পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো থাকবে, এমসিকিউ থাকবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে করাবো। এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রথম অধ্যায় শিখাবো। তোমাদের প্রথম অধ্যায় শেখার আগে তোমাদের কয়টা জিনিস একটু জানতে হবে। দেখো, তোমাদের তত্ত্বীয় অংশের জন্য 25 নাম্বার থাকবে আর ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। ওকে, তাহলে তত্ত্বীয় 25 আর ব্যবহারিক হলো 25। এখন তত্ত্বীয় অংশের জন্য তোমাদের দেখো 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর সবকটির উত্তর দিতে হবে। তার মানে 15টি এমসিকিউ থাকবে 15 মার্কের। আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নম্বর করে। ওকে, আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 8টা, তোমাদের দিতে হবে 5টা। তাহলে 5টা দিতে হবে, তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 2 নম্বর করে। আমার তোমাদের একটা প্যাটার্ন অনুযায়ী শিখতে হবে। বেশি বড় বড় শেখার দরকার নেই, আবার একদম ছোট শেখার দরকার নেই। তোমাদের যতটুকু করে লাগবে আমি এগুলো তোমাদেরকে দিয়ে দিব। তাহলে দেখো, ব্যবহারিক অংশে তোমাদের কি থাকবে, যে যন্ত্র উপকরণ সংযোজন ব্যবহার, হয়তো তোমাদের কিছু কাজ দিবে, তো আমি তোমাদের এই কাজগুলো শিখাই দিব। এটা তোমাদের 15 নম্বর। আর হলো প্রতিবেদন তৈরি করতে হবে, এটা 5 নম্বর। আর হলো যে মৌখিক পরীক্ষা বা ভাইবা থাকবে তোমাদের, এটা 5 নম্বর। তো তোমাদের এগুলো কি থাকবে, এগুলো আমি তোমাদেরকে করাই দিব। তোমরা একটা ব্যবহারিক ক্লাস থাকবে 3টা অধ্যায়ের উপরে। তোমরা সেটা দেখলেই সবগুলো পারবা। ওকে, তাহলে আমরা প্রথমে ধাপে ধাপে শিখবো। দেখো, আমি এই ভিডিওতে তোমাদেরকে অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে এটা শেখাবো, আর যতগুলো কাজ আছে সবগুলো শিখাই দিব। তোমাদের প্রথম অধ্যায়ের উপর 3টা ভিডিও থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের উপর 3টা করে ভিডিও থাকবে। ওকে, তাহলে তোমরা 3টা করে ভিডিওতে সবগুলো জিনিস পেয়ে যাবা। তাহলে নমুনা প্রশ্ন দেখো, এখানে অনুশীলনী থেকে তোমাদের যে এমসিকিউ গুলো ছিল, যে কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়? আমরা জানি কম্পিউটার, না ইন্টারনেট, মোবাইল ফোন, না জিপিএস। শিক্ষার্থীরা, তোমরা জানো আনসারটা হবে জিপিএস। আমি তোমাদেরকে এভাবে সকল এমসিকিউ গুলো শিখিয়ে দেবো, সেগুলো তোমরা দেখবা। তো আমি এই ভিডিওতে তোমাদের অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে আর যে পুরো বইয়ের যে কাজগুলো আছে এগুলো শিখিয়ে দিব। ওকে, দেখো কি বলছে, নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব? কম্পিউটার, ইন্টারনেট, ল্যান্ডফোন, নাকি মোবাইল ফোন? প্রিয় শিক্ষার্থী, দেখো ইন্টারনেট, তোমরা জানো নিউট্রিনো সম্পর্কে আমরা ইন্টারনেট থেকে জানতে পারি। একটা দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, নাকি গেম খেলা যায়? প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা জানি বইও পড়তে পারি, ব্যাংকের লেনদেনও করতে পারি, গেমও খেলতে পারি, তিনটাই। তাহলে অ্যান্সারটা হবে আমাদের কত? এই যে ঘ নাম্বারটা হবে আনসার। ওকে, এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী, তারপরে কি আছে তোমাদের জন্য? নিচের অনুচ্ছেদটি পরে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলছে দেখো, রেবা এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসেই সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে। তাহলে দেখো, রেবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। এখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে যে সে এক রাতে তাকে এগুলো করতে হবে। এখন রেবা ভর্তির আবেদন করতে পারে কিভাবে? মোবাইল ফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, এই ৩টা ভাবেই কিন্তু করা যাবে। ওকে, তাহলে নিচের কোনটা সঠিক? ১-২, নাকি ১-৩, নাকি ২-৩, নাকি ১-২-৩? সবগুলোই আমরা জানি ৩টাই হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে ৩টাই। তারপরটা দেখো কি বলছে, ৫ নম্বর এমসিকিউটা। এ ধরনের আবেদন প্রক্রিয়ার প্রাপ্ত সুবিধাদিক হলো কি? কি সুবিধা পাওয়া যায় এইভাবে আবেদন করলে? সময়, অর্থ সাশ্রয় হয়। আমরা জানি সময় সাশ্রয় হবে, আর খরচও কম হবে। এটা হলো শারীরিক শ্রম লাঘব হবে, কারণ পরিশ্রম কম হবে। একটা হলো পরিবেশ সংরক্ষণ হবে। মানুষ যখন এক জায়গায় যাতায়াত করে, সবাই যদি যাতায়াত করে, সেখানে পরিবেশের উপর একটা এফেক্ট পড়ে, তাহলে পরিবেশের সংরক্ষণ হবে। তাহলে ৩টাই। তাহলে আমরা অ্যান্সারটা কোনটা দিতে পারি? ৩টাই। ওকে, তাহলে এভাবে তোমরা করে ফেলবা। এবার দেখো কি বলছে, রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি? তাহলে মোবাইল প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট, নাকি কম্পিউটার? শিখে দেখো, ৩টা কিন্তু এখানে প্রযুক্তির কথা বললে কিন্তু আমরা মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার এই সমস্ত সবগুলো জিনিসই কিন্তু প্রযুক্তির কথা বললে তথ্য প্রযুক্তি হবে। ওকে, মোবাইল কখনো প্রযুক্তি না, সবগুলো মিলে হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি। ওকে, তাহলে রেবা যে প্রযুক্তিটা ব্যবহার করছে সেটা হলো কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবার দেখো কি বলছে, এবার দেখো কি বলছে, যে এই যে ৬ নম্বর প্রশ্নের যে উত্তরটা আমরা তুমি পছন্দ করেছো, সেই উত্তরটি পছন্দ করার কারণ যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে ৬ নম্বর প্রশ্নটা আমরা কি বলেছিলাম, যে আমরা বলেছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তি। আসলে রেবা মোবাইল বা ইন্টারনেট প্রযুক্তি বা কম্পিউটার যে কোনোটির মাধ্যমে কিন্তু ভর্তির আবেদন করতে পারে। মোবাইলে ব্যবহার করতে পারে, ইন্টারনেট বা প্রযুক্তি ব্যবহার করতে পারে, কম্পিউটার ব্যবহার করতে পারে। তো এগুলো কিন্তু সবই তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাই ৬ নং প্রশ্নের জন্য আমি যে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির উত্তরটি পছন্দ করেছি, এটা কিন্তু যুক্তিযুক্ত। ওকে, তাহলে এভাবে তোমরা ব্যাখ্যাটা লিখতে পারো, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষার জন্য এগুলো জরুরি না। ওকে, এখন দেখো তোমাদের পার্ট ১, তোমাদের পার্ট ১ এ পৃষ্ঠা ৩ এ একটা কাজ ছিল। ওকে, তো তোমার কি কাজটা ছিল দেখো, দলগত কাজ ছিল, যে মনে করো তুমি ঠিক করেছো কোন ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার না করে তোমার দিন কাটাবে।
সারাদিন কোন কাজগুলো তুমি করতে পারবে না তার একটা তালিকা তৈরি করতে বলছে। মানে তুমি আইসিটি ব্যবহার করবা না। তাহলে সারাদিন তুমি কোন কাজগুলো করতে পারবা না আইসিটি ছাড়া? করতে পারবে না। এটা তালিকা তৈরি করতে বলছে। মানে আইসিটি লাগবে যে কাজগুলোতে সেটাই তালিকা তৈরি করতে বলছে। যে তুমি আইসিটি ছাড়া করতে পারবা না। দেখো তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে অপরিহার্য একটা মাধ্যম। এগুলো কিন্তু কাজ। তো কাজের এগুলো হয়তো তোমাদের অনেক সময় প্রশ্নের টিচাররা দিবে না। কারণ এগুলো তোমাদের হয়তো বাসায় কাজ দিতে পারে, হয়তো প্রতিবেদন লেখার ক্ষেত্রে দিতে পারে, অ্যাসাইনমেন্ট দিতে পারে। এবং এগুলোর উপর যে তোমাদের অপশনাল যে নাম্বারটা আছে, প্র্যাকটিক্যাল নাম্বার ব্যবহারিক অংশে, সেখানে তোমাদের এই নাম্বার এড হতে পারে। এজন্য আমি আর এগুলো তোমাদেরকে বাসায় দেখে লিখে নিতে দিবে। ওকে? এজন্য আমি এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এজন্য আমি তোমাদের এগুলো একটু সুন্দর করে দিয়েছি। তোমরা এগুলো লিখে নিবা। ওকে? যদি তোমাদের দেয় স্কুল থেকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি বর্তমান বিশ্বে অপরিহার্য একটি মাধ্যম যা আমাদের জীবনকে সহজ ও গতিময় করেছে। যদি একদিন তথ্য প্রযুক্তির কোনো ধরনের ব্যবহার না করি, তাহলে আমাদের অনেক কাজ ব্যাহত হবে। নিচের এমন কিছু কাজের তালিকা দেওয়া হলো যা তথ্য প্রযুক্তি ছাড়া করা কঠিন হবে। যেমন দেখো, কম্পিউটার ব্যবহার করা যাবে না। আমরা কিন্তু ওই যে অফিসের কাজ, গবেষণা, ডিজাইনিং, টাইপিং এই সংক্রান্ত যে কাজগুলো এগুলো কিন্তু সম্ভব হবে না। তারপর কি টেলিভিশন দেখা যাবে না। যেমন সংবাদ, বিনোদন বা শিক্ষামূলক যে প্রোগ্রামগুলো আছে এগুলো কিন্তু দেখা সম্ভব হবে না। আবার রেডিও শোনা যাবে না। খবর, আবহাওয়ার পূর্বাভাস, গান বা অন্যান্য অনুষ্ঠানগুলো শোনা সম্ভব হবে না। মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কল, এসএমএস বা বার্তা পাঠানো বা জরুরি কোনো যোগাযোগ করা কঠিন হয়ে পড়বে। আবার ইন্টারনেট ব্যবহার করাও কিন্তু যাবে না। তথ্য অনুসন্ধান, অনলাইন ক্লাস, গুগল ম্যাপ এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ইমেইল পাঠানো, গ্রহণ করা যাবে না। অফিসিয়াল বা ব্যক্তিগত কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ করার জন্য আমরা ইমেইল পাঠাই, সেটাও করা যাবে না। ফ্যাক্স মেশিন ব্যবহার করা যাবে না। তো অফিস বা ব্যবসায়িক নথি আদান-প্রদান সম্ভব হবে না। তারপরে ই-চিকিৎসা সেবা গ্রহণ করা যাবে না। অনলাইনে ডাক্তারের পরামর্শ নেওয়া সম্ভব হবে না। তারপরে ট্রেন বা বিমানের টিকিট কেনা যাবে না। অনলাইন টিকিট বুকিং ও সময়সূচি এগুলো জানা সম্ভব হবে না। ব্যাংকের অনলাইন লেনদেন করা যাবে না। টাকা পাঠানো, ব্যালেন্স চেক, বিল পরিশোধ করা এগুলো সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমরা কিন্তু এই পয়েন্টের নামগুলোই শুধু লিখতে পারবা। আবার ব্যাখ্যাগুলো দিলে আরো সুন্দর হবে। ওকে? এজন্য আমি এভাবে দিয়েছি। কিন্তু কেউ যদি বলো যে না আমি শুধু নামগুলোই লিখবো, এগুলো তোমরা লিখতে পারো। ওকে? আরো কিছু আমি এক্সট্রা দিয়েছি, তোমরা এগুলো লিখতে পারো। দেখো যে ভর্তির খবর ও পরীক্ষার ফলাফল জানা যাবে না। যেমন অনলাইন আবেদন, রেজাল্ট দেখা, প্রয়োজনীয় তথ্য পাওয়া কঠিন হবে। ইবুক পড়া যাবে না। ডিজিটাল বই, অনলাইনে পাঠ্য সামগ্রী পড়া সম্ভব হবে না। অনলাইনে কেনাকাটা করা যাবে না। ঘরে বসে যে কেনাকাটা বা পণ্য অর্ডার করা হয় সেটা সম্ভব হবে না। অনলাইনে সংবাদ পড়া যাবে না। দেশের ও বিশ্বের সংবাদ দ্রুত জানা সম্ভব হবে না। তারপরে কি দেখো, ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ বা তথ্য বিনিময় করা সম্ভব হবে না। তার মানে যে সুতরাং বলা যায় যে তথ্য প্রযুক্তি ছাড়া আমাদের জীবনযাত্রা অনেকটাই বাধাগ্রস্ত হবে। এটা শুধু বিনোদন বা বিলাসিতার জন্য নয়, বরং দৈনন্দিন জীবন, শিক্ষা, চিকিৎসা, ব্যাংকিং, যোগাযোগ সহ প্রায় সব ক্ষেত্রে অপরিহার্য। বর্তমান যুগে তথ্য প্রযুক্তির গুরুত্ব অস্বীকার করা অসম্ভব। প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা এটা লিখে ফেলবা। ওকে? নেক্সট যে তোমাদের কাজটা আছে কি আমরা দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, পার্ট ২ একটা কাজ আছে। এটা তোমাদের পৃষ্ঠা ৫ এ দেখবা তোমাদের কাজটা আছে যে দলগত কাজ বলছে, এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কাজ করা সম্ভব তার একটা তালিকা তৈরি করো। তো তোমরা বইটা রিডিং করে দেখবা কি কাজ উল্লেখ করা হয়নি। আমি সেটার উপর বেস করে দিয়েছি। তোমরা যারা আমার এই চ্যাপ্টারের বই পড়া ভিডিওটা দেখোনি তোমরা দেখতে পারো, সেগুলো তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে। আর আমি এমসিকিউ গুলো তৈরি করে দিব তোমাদেরকে। তো কি বলছে, এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কাজ করা সম্ভব তার একটা তালিকা তৈরি করো। তার মানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অনেক কাজ করা যায়। তো সেখানে দেখো এখানে উল্লেখ করা হয়নি এরকম গুরুত্বপূর্ণ কাজগুলো নিচে দেওয়া হলো। কি দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা ব্যবহার করে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা যেতে পারে। তারপরে কি করা যাবে দেখো, স্মার্ট সেন্সরের মাধ্যমে কৃষিক্ষেত্রে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু করা যায়। আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ সতর্কীকরণ সিস্টেম উন্নত করা সম্ভব। রোবট দিয়ে চালকবিহীন গাড়ি অথবা ড্রোন বা বিমান চালানো যায়। রোবটের মাধ্যমে দুর্গম, প্রায় অসম্ভব, অত্যন্ত সূক্ষ্ম জটিল কাজগুলো করা যায়। অপরাধ শনাক্ত করতে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করতে পারি। বৈজ্ঞানিক গবেষণায় সুপার কম্পিউটার ব্যবহার করে নতুন ঔষধ আবিষ্কার করা যায়। ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর যেটা, আর অগমেন্টেড রিয়েলিটি যেটা এআর, এটা ব্যবহার করে প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করা সম্ভব। আবার সাবমেরিনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ করা হচ্ছে। আবার সাবমেরিন কেবলের মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায়। তাহলে এই কাজগুলো করা সম্ভব হবে। ওকে? তাহলে তোমরা এভাবে যে আমাদের বইয়ে আসলে এই কথাগুলো উল্লেখ করা হয়নি। তাহলে আমরাও এই কাজগুলো করতে পারি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে। ওকে? তাহলে এভাবে তোমরা এগুলো লিখে ফেলবা। তো সেখানে দেখো পার্ট ৩ এর কাজ দেখো পৃষ্ঠা ৬ এ তোমাদের একটা কাজ আছে। বলছে যে তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কাজ করতে হবে? গুছিয়ে লেখো। মানে পেপারলেস অফিস তৈরি করতে হবে।
এটা কিভাবে করা যায় দেখো? স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করার জন্য করণীয় কাজগুলো কি দেখো? কাজসমূহ। তো বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কাগজের ব্যবহার কমিয়ে এনে কাগজবিহীন বা পেপারলেস অফিস চালু করা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি শুধু পরিবেশ সংরক্ষণই সহায়ক নয়, বরং কাজের গতি বাড়িয়ে অফিস ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করে। তাহলে তোমাদের কিন্তু এগুলো হয়তো বাসায় অফসেট পেপারে লিখে নিয়ে যাইতে বলবে। তাহলে তোমরা সেই অনুযায়ী এগুলো লিখবা। ওকে? আমি সাজায় দিছি যেভাবে ওই তোমরা লিখে ফেলবা যে আমাদের স্কুলের অফিসকে যদি আমরা কাগজবিহীন করতে চাই, তাহলে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে। যেমন আমরা কি করতে পারি? ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করতে পারি। এর জন্য কি করতে পারি? যে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের জন্য ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে হবে। আবার শিক্ষার্থী, শিক্ষক সংক্রান্ত তথ্যগুলো কম্পিউটার ডেটাবেজে সংরক্ষণ করতে হবে। তবে ২ নম্বরে দেখো অনলাইন আবেদন অনুরোধ ব্যবস্থা চালু করা। আবার দেখো ছাত্রছাত্রীদের ভর্তি, ছুটির আবেদন, ফি জমাদান এগুলো অনলাইন করার ব্যবস্থা করতে হবে। তাহলে পেপারলেস অফিস করার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হবে। তারপরে এছাড়া কি করতে হবে দেখো? বিভিন্ন নোটিশ, বিজ্ঞপ্তি, পরীক্ষার রুটিন এগুলো স্কুলের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে প্রকাশ করা যেতে পারে। ৩ নম্বরটা দেখো কি বলছে? অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করতে হবে। এই যে স্কুলের বিভিন্ন ফি জমাদানের জন্য মোবাইল ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এগুলো চালু করা দরকার। শিক্ষক ও কর্মচারীদের বেতন অনলাইনে প্রদান করা যেতে পারে। তারপরে দেখো আরো কতগুলো আমরা লিখতে পারি, যেমন ইমেইল ও ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা চালু করতে হবে। অফিসে যোগাযোগের জন্য ইমেইল, গুগল ড্রাইভ, ক্লাউড স্টোরেজ এগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়া শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য স্কুল পোর্টাল বা মোবাইল অ্যাপ চালু করা যেতে পারে। আবার ভার্চুয়াল ক্লাস ও ডিজিটাল পাঠদান ব্যবস্থা চালু করা যেতে পারে। শিক্ষকদের নোট, ক্লাস, লেকচার, পরীক্ষার প্রশ্নপত্র এগুলো অনলাইনে বিতরণ করা যেতে পারে। আবার শিক্ষার্থীদের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এগুলো গুগল ক্লাসরুম বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মে জমা নেওয়া যেতে পারে। তাহলে কি হলো যে উপসংহারে আমরা লিখতে পারি কি যে উপরোক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন করা সম্ভব। এটি শুধু সময় ও খরচ বাঁচাবে না, বরং পরিবেশেরও উপকার করবে। তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে এটা আধুনিক, স্মার্ট, পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। তাহলে এভাবে তোমরা এই কাজটা লিখে ফেলবো। ওকে? তোমাদের পরের কাজটা কি বলছে দেখো? পরে তোমাদের কাজ আছে একটা, যে দলগত কাজ পৃষ্ঠা ৭ এর একটা দলগত কাজ আছে। যে তোমাদের ক্লাসে ২ টি দল তৈরি করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করলে কি সুবিধা এবং কি অসুবিধা সেটা নিয়ে একটা বিতর্কের আয়োজন করতে হবে। তাহলে বিতর্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে বিতর্ক কিন্তু শুধু লিখলেই হয় না। বিতর্কের বিষয়গুলো কিন্তু উপস্থাপনাও এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন যুক্তিতর্ক তুলে ধরতে হয়। তাও আমি তোমাদেরকে বিতর্কের লেখাটুকু দিয়ে দিয়েছি। যে বিতর্কের আয়োজন করা হবে কি নিয়ে? ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর সুবিধা নাকি অসুবিধা। তো এখন বিতর্কের ধরন হবে, আমরা আন্তঃদলীয় বিতর্ক ২ টা দল থাকবে। এটা আন্তঃদলীয় বিতর্ক ক্লাস, একই ক্লাসে ২ টা দল থাকবে। দল সংখ্যা ২ টা, পক্ষে বিপক্ষে। আর বিষয়টা হলো কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সুবিধা বেশি নাকি অসুবিধা বেশি। তাহলে এটা নিয়ে আমরা বিষয় এখন এক দল পক্ষে থাকবে, এক দল বিপক্ষে থাকবে। তো আমি ২ দলের লেখাটাই দিয়ে দিয়েছি। তোমরা যে দল পারো তোমরা সেই দলে এই তথ্যগুলো নিবা। আরো তোমরা নিজেরা সংযোজন করবা এবং এছাড়াও বিতর্কে কিন্তু অনেক বিষয় কিন্তু তুলে ধরতে হয়। তাহলে তোমরা সেগুলো তুলে ধরবা। দেখো দল ১ যারা পক্ষে থাকবে ইভিএম ব্যবহারের সুবিধা নিয়ে, দেখো যুক্তিগুলো কি হতে পারে? যে দ্রুত স্বয়ংক্রিয় গণনা করা যায় ইভিএম এর মাধ্যমে। হাতে গণনার চেয়ে অনেক কম সময়ে নির্ভুলভাবে ভোটের ফলাফল জানা যায়। ভোট জালিয়াতি কমায়। মানে ব্যালট পেপারের বদলে ডিজিটাল পদ্ধতিতে থাকায় জাল ভোট বা ব্যালট বাক্স ছিনতাইয়ের আশঙ্কা কমে যায়। আবার পরিবেশ বান্ধব, যে ব্যালট পেপারের পরিবর্তে ডিজিটাল ভোটিং হয়, কাগজের ব্যবহার কমে, যা পরিবেশ রক্ষায় সহায়ক। নির্বাচনী খরচ হ্রাস করে, মানে ব্যালট ছাপানো, বিতরণ, সংরক্ষণের খরচ বেঁচে যায়। আর বিশ্বের উন্নত দেশগুলোকে অনুসরণ দেখো, ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ অনেক দেশ ইভিএম ব্যবহার করছে। এটা আধুনিক এবং কার্যকর পদ্ধতি প্রমাণ করে। আমাদের দেশের সর্বত্র ব্যবহার এখন সময়ের দাবি। যারা পক্ষে থাকবে তারা এগুলো লিখতে পারে। কিন্তু প্রিয় শিক্ষার্থী, জানার দুঃখের বিষয় হলো যে আমাদের দেশে হলো তো দুর্নীতিপরায়ণ দেশ। এখানে হলো যে জালিয়াতি বেশি। হ্যাঁ? যত টেকনোলজি আসে জালিয়াতি আরো সাথে, সাথে আসে। তাহলে এখানে কিন্তু আসলে জালিয়াতি আমার কাছে মনে হয় না যে জালিয়াতি কমায়। কারণ তোমরা দেখেছো যে বিগত ইভিএম এর কি অবস্থা ছিল। ওকে? আবার খরচ কমাবে কি? এরা হলো যে টাকা লাগে তার চেয়ে হাজার কোটি টাকা বেশি গুণ বাজেট করে টাকাগুলো লুটপাট করে। এগুলো আসলে স্বচ্ছতার একটা ব্যবহার আছে। যেগুলো সুবিধা ঠিক আছে। কিন্তু এগুলো সুবিধাগুলো তো সবসময় ব্যবহার করা যে হয় না। সুবিধাগুলো আমরা পাই না বিভিন্ন কারণে। তাহলে কি হলো? দেখো বিপক্ষে যুক্তি, যারা বিপক্ষে থাকবে তারা কি বলবে? যে কারিগরি ত্রুটির ঝুঁকি আছে। ইলেকট্রনিক যেহেতু একটা যন্ত্রের মতো, তাহলে ইভিএম এর সফটওয়্যার বা যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। আবার কি? যে হ্যাকিং বা নিরাপত্তার ঝুঁকি। ডিজিটাল পদ্ধতিতে ভোট হলে হ্যাকিং হতে পারে। প্রোগ্রামিং এর মাধ্যমে কারচুপি করা সম্ভব হইতে পারে। আর বাংলাদেশের মতো অধিক দুর্নীতির দেশে এর ব্যবহার আরো দুর্নীতিকে উৎসাহিত করে। তারপরে যে গ্রাম অনগ্রসর এলাকায় ব্যবহার কঠিন। অনেক জায়গায় বিদ্যুৎ সমস্যা, প্রযুক্তিগত জ্ঞানের অভাবে ইভিএম ব্যবহার করা কঠিন হতে পারে।
আবার ব্যালট পেপারের মতো দৃশ্যমান এটা প্রমাণ নেই, দেখা যায় না। অনেক সময় ভোটারদের মনে সন্দেহ থাকে যে তাদের ভোট ঠিকভাবে রেকর্ড হয়েছে কিনা। সন্দেহ সত্যিই ছিল। তোমরা জানো প্রযুক্তি নির্ভরতা বাড়িয়ে দেয়। পুরো ভোটিং ব্যবস্থা ইলেকট্রনিক নির্ভর হয়ে গেলে যেকোনো বড় প্রযুক্তিগত সমস্যা নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তো সেক্ষেত্রে এভাবে তাহলে তোমরা পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো তুলে ধরতে পারো, আরো নিজেদের মতো করে কিছু যুক্তি দিতে পারো। তারপরে কাজটা দেখো, পার্ট ৪ এর কাজ দেখো, পৃষ্ঠা ৯। এটা বলছে যে তোমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হলে কি করতে হবে সেটা লেখো। যে আমাদের স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে করণীয় কাজগুলো কি? যে বর্তমান যুগে প্রযুক্তির উন্নতির ফলে আমরা শুধু শ্রেণীকক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনলাইন ক্লাসও করতে পারি। যদি আমাদের স্কুলে একটি ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করতে হয়, তাহলে আমার নিচের কাজগুলো করতে হবে। কি করতে হবে দেখো? উপযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। ভার্চুয়াল ক্লাস নেওয়ার জন্য Google Classroom, Zoom, Microsoft Team অথবা Moodle এর মতো সফটওয়্যারগুলো ব্যবহার করতে হবে। তারপরে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষকরা আমাদের অ্যাসাইনমেন্ট, ক্লাস নোট, ভিডিও লেকচার এগুলো শেয়ার করতে পারবেন। আবার প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকতে হবে। যেমন আমাদের স্কুলে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, ইন্টারনেট সংযোগ, প্রজেক্টর, ওয়েবক্যাম, মাইক্রোফোন এগুলো থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য ট্যাবলেট, স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকতে হবে। আবার শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে। ভার্চুয়াল ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের ডিজিটাল টুল ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। এরপর দেখো, এরপর তোমরা আরো লিখতে পারো কি? যে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে আমাদের যেন সহজে অংশগ্রহণ করা যায়। সেজন্য প্রয়োজনীয় লগইন তথ্য দেওয়া হবে। আবার আমরা যেন ক্লাসের সময়সূচি বুঝতে পারি, সেজন্য ডিজিটাল রুটিন তৈরি করতে হবে। অনলাইন পরীক্ষার ব্যবস্থা করতে হবে। Google ফর্ম বা অন্য অনলাইন টুল ব্যবহার করে মক টেস্ট বা কুইজ গ্রুপ পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট, প্রকল্প জমা দেওয়ার, বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও বিভিন্ন প্রকল্প জমা দেওয়ার ডিজিটাল মাধ্যম তৈরি করতে হবে। আর অভিভাবকদের জন্য যোগাযোগ ব্যবস্থা। অভিভাবকদের জন্য প্রগতি সম্পর্কে জানতে পারে, আমাদের অগ্রগতি সম্পর্কে জানতে পারে। সেজন্য বিশেষ অনলাইন মিটিং বা অভিভাবক সভার ব্যবস্থা করতে হবে। তাহলে কি হলো? আমাদের স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম তৈরি হলে যেকোনো সময় ওই স্থান থেকে আমরা ক্লাস করতে পারবো। এটা আমাদের পড়াশোনাকে আরো সহজ, গতিময় ও আকর্ষণীয় করে তুলবে। তবে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যেন আমরা ভার্চুয়াল ক্লাসের সুবিধাগুলো পুরোপুরি ভোগ করতে পারি। ওকে? তাহলে ভার্চুয়াল ক্লাস করার জন্য এই জিনিসগুলো, উদ্যোগগুলো নিতে হবে। তাহলে এভাবে তোমরা এটা লিখতে পারো। তো শিখে দেখো, এরপরে তোমাদের কোন কাজটা আছে দেখো। এরপরে বলছে যে পার্ট ৫ এর কাজ, এটা তোমাদের পৃষ্ঠা ১১। রোবট দিয়ে করাতে চাও এমন কতগুলো কাজের তালিকা তৈরি করো। দেখো, আমরা রোবট বিভিন্ন গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ ব্যবহার করা যেতে পারে, যা মানুষের জীবনকে আরো সহজ উন্নত করবে। তাহলে রোবট দিয়ে করাতে পারা সম্ভব এমন কাজগুলো কি দেখো? যে শিল্প কারখানায় স্বয়ংক্রিয় উৎপাদন করা যেতে পারে, পণ্য তৈরি, প্যাকেজিং, গুদামজাতকরণের কাজ করা। আবার ড্রোনের মাধ্যমে কৃষিকাজ করা যায়, জমিতে সার, কীটনাশক প্রয়োগ, ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ করা, চিকিৎসা অপারেশন সহায়তা করা যায়, জটিল অস্ত্রোপচার ও রোগ নির্ণয়ে চিকিৎসকদের সাহায্য করা। আবার অগ্নি নির্বাপন, উদ্ধার কাজ, আগুন নেভানো, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার করা। গবেষণা ও পরীক্ষাগারে বিশ্লেষণ করা যায়, রাসায়নিক বিশ্লেষণ, নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা। বিপজ্জনক স্থানে অনুসন্ধান করা যেতে পারে, সমুদ্রগর্ভ, মহাকাশ, পরিত্যক্ত খনিতে অনুসন্ধান চালানো যায়। স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা, চালকবিহীন গাড়ি, ট্রেন, ড্রোনের মাধ্যমে পরিবহন সেবা দেওয়া। সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা, স্বয়ংক্রিয় সিসিটিভি মনিটরিং ও অপরাধী শনাক্তকরণ করা। বাড়ির কাজে সহায়তা, স্বয়ংক্রিয়ভাবে ঘর পরিষ্কার, রান্না, অন্যান্য গৃহস্থালী কাজ করা। শিক্ষাক্ষেত্রে সহায়তা, যে ভার্চুয়াল শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়ানো, প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে এগুলো হলো রোবট দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে? এইভাবে তোমরা এটা লিখতে পারো। নেক্সট দেখো তোমাদের কি বলছে, যে পার্ট ৬ এর কাজ দেখো, পৃষ্ঠা ১৩ নম্বর। এটা তোমাদের কি কাজ আছে, যে তোমাদের ক্লাসের কোনো একটা অনুষ্ঠানের জন্য এসএমএস ব্যবহার করে অতিথিদের আমন্ত্রণ জানাও। তাহলে তোমাদের একটা এসএমএস লিখতে হবে। ওকে? তো তোমরা যেকোনো ভাবে লিখতে পারো। তা আমি তোমাদের একটা ফরম্যাট এখানে দিয়ে দিয়েছি, তোমরা লিখতে পারো অথবা নিজেদের মতো লিখতে পারো। দেখো, দেখো আমন্ত্রণ বার্তা মানে ক্লাসের অনুষ্ঠানের জন্য। যদি বিদ্যালয়ের হইতো তখন আমরা অনেক কিছু নিয়ে লিখতাম, যেহেতু ক্লাসের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ বার্তা। দেখো, তুমি এখানে প্রিয় অতিথির নাম লিখতে পারো, অথবা প্রিয় যেকোনো সুধী লিখতে পারো, যেকোনো একজন লিখতে পারো, যে যাকে তুমি দিতে চাচ্ছ। তো আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে আমাদের ক্লাস পার্টি উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের, আর তোমরা যদি হলো যে দাখিল মাদ্রাসায় কেউ পড়ে থাকো, বা তোমরা যদি স্কুলে বলো না আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান পছন্দ করি না, আমরা মিলাদ ও দোয়া মাহফিল করবো, যদি এটা রেয়ার দেখা যায় না, তা তোমরা এটা লিখতে পারো যে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করতে যাচ্ছি। ব্যতিক্রম হওয়া যায়, তাই না? ক্লাস পার্টি তোমরা দোয়া মাহফিল আয়োজন করতে পারো। ওকে? নেগেস্টিক কাজগুলো ছেড়ে দিয়ে তোমরা কি করতে পারো? সাংস্কৃতিক অনুষ্ঠান, ভালো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারো, অথবা দোয়া মাহফিল আয়োজন করতে পারো। তো আমরা এটা করতে যাচ্ছি। আনন্দের সঙ্গে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা এখানে অনুষ্ঠানের নামটাও লিখতে পারো। ওকে? এরপর তোমরা কি লিখবা দেখো, এরপর তোমরা লিখবা যে তারিখটা লিখবা, আসলে অনুষ্ঠানের তারিখ কত এটা লিখবা, সময়টা লিখবা, স্থানটা লিখবা। ওকে? কারণ তাহলে তাদের অতিথিদের সুবিধা হবে বুঝতে, যে কোন সময়ে হবে, কোন তারিখে হবে, স্থানটা কোথায়। আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো আনন্দদায়ক করে তুলবে।
অনুগ্রহ করে সময় মতো উপস্থিত হয়ে আমাদের উৎসাহিত করুন। এভাবে তোমরা লিখবা। ওকে? তারপর লিখবা যে বিনীত ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা স্কুলের নাম দিবা এখানে। আর যোগাযোগের জন্য তোমরা হয়তো একজন শিক্ষকের নাম, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অথবা শিক্ষার্থীর নাম দিবা, ফোন নাম্বার দিবা। ওকে? তাহলে এভাবে তোমরা একটা এসএমএস লিখতে পারো। তাও এসএমএসটা একটু বড় হয়ে যায়। আরো ছোট লিখলে আরো ভালো। ওকে? তো তোমরা কি করবা? ১ লাইনেও লিখতে পারবা এই কথাটা। তবে এগুলো একটু উল্লেখ করে দিবা। হ্যাঁ? এভাবে আমন্ত্রণ বার্তা মানে আমরা এসএমএস লিখতে পারি। নেক্সট দেখো আমরা আমাদের লাস্ট যে কাজটা আরেকটা কাজ আছে যে আসলে আমাদের মূল বিষয়টা ছিল যে সামাজিক নেটওয়ার্ক বা ফেসবুকের মতো ব্যবহার করা আর নতুন কি করা যায়? এই যে সামাজিক নেটওয়ার্ক মানে ফেসবুকের মতো ব্যবহার করে আমরা নতুন আর কি করতে পারি? তাহলে আমরা এই কাজটা কিভাবে করব? দেখো আমরা যদি ফেসবুকের মতো একটি সামাজিক নেটওয়ার্ক তৈরি করি, তাহলে সেটা শুধু যোগাযোগের মাধ্যম না হয়ে আরো অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন দলগতভাবে আমরা কিছু নতুন ও উপকারী আইডিয়া নিয়ে আলোচনা করেছি। যেহেতু আমাদের এটা দলগত কাজ ছিল। ওকে? তাহলে কি লিখতে পারি আমরা যে শিক্ষা সহায়তা প্ল্যাটফর্ম। যে শিক্ষার্থীরা লাইভ ক্লাস, প্রশ্ন উত্তর সেশন, অনলাইন গ্রুপ স্টাডি করতে পারবে। শিক্ষকেরা নোট, ক্লাস রুটিন, অ্যাসাইনমেন্ট গুলো শেয়ার করতে পারবে। এবার চাকরির সন্ধান ও কেরিয়ার নেটওয়ার্ক দেখো। নতুন ও দক্ষ কর্মীদের জন্য কাজের সুযোগ তৈরি করা যাবে। চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে একটা সহজ যোগাযোগ করানো যাবে। তারপর দেখো স্থানীয় ব্যবসা উদ্যোক্তা সহায়তা। যে ছোট ব্যবসায়ীরা নিজেদের পণ্য সেবা সহজে প্রচার করতে পারবে। কাস্টমাররা রিভিউ ও রেটিং দিতে পারবে, যা ব্যবসার মানকে উন্নত করবে। তারপর থেকে আমরা আরো লিখতে পারি যে কি যে কমিউনিটি হেল্প সেন্টারে রক্তদাতা খোঁজা, হারিয়ে যাওয়া জিনিস এগুলো খোঁজা বা জরুরি সাহায্যের জন্য একটা বিশেষ কমিউনিটি ফোরাম তৈরি করা যাবে। আবার পরিবেশ ও সামাজিক সচেতনতা দেখো, পরিবেশ রক্ষা, গাছ লাগানো, প্লাস্টিক বর্জন ইত্যাদি বিষয়ে অনলাইনে ক্যাম্পেইন চালানো যাবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে অনলাইন ভোটিং ও আলোচনার সুযোগ রাখা যাবে। তাহলে উপসংহার কি লিখতে পারবো যে সামাজিক নেটওয়ার্ক শুধু বিনোদনের জন্য নয়, বরং এটি শিক্ষা, চাকরি, ব্যবসা ও সামাজিক উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। আমরা যদি এই প্ল্যাটফর্মকে ভালোভাবে কাজে লাগাই, তাহলে এটি মানুষের জীবনকে আরো সহজ এবং উন্নত করতে পারবে। তাহলে এভাবে তোমরা এটা লিখে ফেলবো। ওকে? প্রিয় শিক্ষার্থীরা এই চ্যাপ্টারে আমাদের কাজ শেষ। তো তোমাদের হলো যে নেক্সট ভিডিওতে তোমরা হলো যে এমসিকিউ এবং প্রশ্নগুলা পেয়ে যাবা, সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।